আসসালামাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ শ্রেণীর একটা ক্লাস নেব। সেটা হচ্ছে একদম প্রথম অধ্যায়। আমি এই বইয়ের অনেকগুলো অধ্যায় নিয়েই ক্লাস নিয়েছি, কিন্তু প্রথম অধ্যায় যেটা ছিল বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই যে এই অধ্যায়টা। তো এই বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ের উপর কোনো এখনও পর্যন্ত ক্লাস নিইনি, তো ভাবলাম যে অন্যান্য অধ্যায়ের পাশাপাশি প্রথম যে অধ্যায়টা আছে যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য এই অধ্যায়েরও একটা ক্লাস নিই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা প্রথম অধ্যায়ে চলে আসলাম। প্রথম অধ্যায় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং হচ্ছে পরিমাপ। তো এটাই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তো দেখো এখানে কি লেখা আছে যে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে। আমরা তো জানি যে দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হচ্ছে যে তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকের বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। তো দেখো যে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার আমাদের উচ্চতা, ওজন, সময় এবং হচ্ছে তাপমাত্রার যে মাপজোখের, এগুলোর কিন্তু প্রয়োজন আছে। অর্থাৎ আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তোমার উচ্চতা কত বা এখন কয়টা বাজে, এইগুলোর উত্তর আমাদের পাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই মাপঝোঁকের দরকার হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা পরিমাপের দরকার হয়, যেটা এখানে বোঝানো হয়েছে। তো দৈনন্দিন জীবনে এই মাপঝোঁকের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপঝোঁকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছু পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ, যেটা বিষয়ে আমি একটু আগে আলোচনা করলাম যে পরিমাপ কি, অর্থাৎ কোনো কিছু রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। হ্যাঁ, এই পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত, যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময় ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা পরিমাপের ব্যবহার করে থাকি। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে প্রশ্ন দিতে পারে যে পরিমাপ বলতে কি বোঝো, সেটার ব্যাখ্যা লেখো। তো এখান থেকে তোমরা দিয়ে দিবে। তো একটু নিচের দিকে যদি আমরা যাই, দেখো এই অধ্যায় শেষে আমরা কী সম্পর্কে জানতে পারবো একটু শর্ট করে যদি বলে রাখি, যে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ যেটা আছে ওইটাকে ব্যাখ্যা করতে পারবো। এরপর আছে হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বর আছে হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এরপর আছে মৌলিক ও যৌগিক এর একক ব্যাখ্যা করতে পারবো। দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ করতে পারবো। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো। তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো এবং সর্বশেষে দেখো সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করতে পারবো। যে কোনো কিছু, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত এই অধ্যায়ে যেটা লেখা হয়েছে সেটা হলো বিজ্ঞান কি, বা বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়। তো বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এটা হলো প্রথম কথা, যে বিজ্ঞান শব্দটির সাধারণত যদি অর্থ বলি আমরা, এটা দাঁড়ায় হচ্ছে বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো, কোনো বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়েই হয় সেই বিষয় জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয় জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনার সম্বন্ধে জ্ঞান, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন ঘটনার সম্বন্ধের জ্ঞানটাই হচ্ছে মূলত বিজ্ঞান। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা দেওয়া হয়েছে। এরপর দেখো তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছো, আবার নানা প্রাকৃতিক ঘটনার সম্বন্ধেও জেনেছো। কীভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, যেটা আমরা সার সংশ্লেষণ অধ্যায়ে কিন্তু জেনেছি যে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, কীভাবে বৃষ্টি হয়, এটাও একটা জটিল প্রক্রিয়া, পানি চক্রের প্রক্রিয়া। এই সবই কিন্তু বিজ্ঞানের এক একটা অংশ। তো সংক্ষেপে এখানে কিন্তু বিজ্ঞানের একটা সংজ্ঞা বলতে পারো যে দেওয়া হয়েছে। এরপর এখানে যেই ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা। তো একটু খেয়াল করো যে তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা কিন্তু বিজ্ঞান হবে না। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে এক ধরনের পরীক্ষালব্ধ এবং একটা সঠিক মানে এটা একটা পরীক্ষার মাধ্যমে অর্জিত সঠিক জ্ঞান বা একদম বাস্তবধর্মী এক ধরনের জ্ঞান। কেউ যদি মন গড়া কোনো ব্যাখ্যা দেয় তাহলে সেটা কিন্তু বিজ্ঞানের হিসাবে গণ্য হবে না। তো দেখো বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। এখন দেখো বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। তো এরপর দেখো যে এই জ্ঞান কিভাবে আমরা মূলত অর্জন করে থাকি। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞানের জ্ঞানকে অর্জন করে থাকি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়া হচ্ছে এক ধরনের বিজ্ঞান। এখানে কিন্তু একটা সুন্দর কথা লিখেছে, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া এটাকেই কিন্তু বিজ্ঞান বলা হয়। অর্থাৎ আসলে আমরা বিজ্ঞানটাকে ব্যবহার করছি আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করতে, আরও অনেক কিছু জানার জন্য। তো এটাই হচ্ছে মূল কথা। তো এরপর দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়ার কিছু ধাপ দেখানো হয়েছে। এখানে মোটামুটি 8টার মতো ধাপ আছে। এগুলো হচ্ছে এক একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। তো এগুলো কীরকম একটু ভালো করে খেয়াল করো যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ হচ্ছে, প্রথমত বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান কিন্তু পাওয়া যায়। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রে মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। এখন দেখো কোন বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো। প্রথমে আছে প্রশ্ন, সমস্যা, নির্বাচন।
এরপর যেই ধাপটা আছে সেটা হচ্ছে বিদ্যমান তথ্যকে সংগ্রহ, অর্থাৎ প্রথমে আমরা একটা সমস্যাকে নির্বাচন করব যেটার উপর আমরা গবেষণা করব, তারপর সেটা কি বিদ্যমান তথ্য সংগ্রহ করব, অর্থাৎ এই বিষয়ের উপর পূর্ববর্তী কোনো তথ্য যদি থাকে সেটাকে আমরা সংগ্রহ করে নেব। 3 নম্বর হচ্ছে সম্ভাব্য ফলাফলকে অনুমান করব, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টার উপর পরীক্ষা করব অর্থাৎ এক্সপেরিমেন্ট করব সেটার জন্য কি করতে হবে, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের যে উপকরণটা আছে ওগুলো তৈরি করে নিতে হবে। এরপর পর্যবেক্ষণ এবং উপাত্তকে সংগ্রহ করতে হবে। তারপর কি করতে হবে, প্রাপ্ত যে উপাত্তগুলো পেলাম আমরা ওখানে গবেষণা করে সেটাকে বিশ্লেষণ করব, অর্থাৎ সেইটা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। তারপর কি সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করব। যেগুলো আমাদের দরকার সেগুলো ফলাফল নেব এবং যেগুলো দরকার নয় বা গুরুত্বপূর্ণ নয় সেগুলোকে আমরা বর্জন করব। সর্বশেষ আমরা ফল প্রকাশ করব যে বিষয় সম্পর্কে আমরা কি জানলাম। তো এগুলোই হচ্ছে মূলত বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ। এখানে 8টা ধাপের মধ্যে দেখানো হয়েছে। এই 8টা ধাপ ভালোভাবে তোমাদেরকে জানতে হবে যে এই ধাপগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা বিষয়ে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে পারি। তো এরপর দেখো পরীক্ষণ। পরীক্ষণ বলতে কি বোঝায়? পরীক্ষণ হচ্ছে কোনো কিছুকে পরীক্ষা করা, ওইটা হচ্ছে পরীক্ষণ। তো পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ তিনি প্রথমে এই বিষয়ের উপর কি করবেন, পরীক্ষণ করবেন। করার পরে তিনি প্রাপ্ত যে উপাত্ত পেলেন, তথ্য বা উপাত্ত পেলেন, এই তথ্য উপাত্তকে বিশ্লেষণ করে দেখবেন যে তার অনুমিত সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি। যদি ঠিক থাকে তাহলে সেটাকে তিনি গ্রহণ করবেন এবং ঠিক যদি না থাকে তাহলে নতুন করে অনুমিত সিদ্ধান্তকে গ্রহণ করবেন এবং আবার পরীক্ষার মাধ্যমে সেটাকে যাচাই করে নেবেন। তো এটা হচ্ছে বিজ্ঞানীদের এক ধরনের পরীক্ষণের ধাপের একটা উদাহরণ, যে কীভাবে তারা পরীক্ষা করে একটা বিষয়ের গভীরে যে সেই বিষয়টাকে বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয় মানে তুলে নিয়ে আসেন। তো এরপর দেখো যে অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ একটি উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেখো কিছু পরীক্ষণ দেওয়া হয়েছে, যেমন বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার একটা পরীক্ষা। অবশ্যই আমরা জানি যে বেঁচে থাকার জন্য গাছের পানির দরকার হয়, কিন্তু সেটা আমরা বুঝবো কী করে, সেটা তো অবশ্যই পরীক্ষণ করার মাধ্যমে তো জানতে হবে। তো এখানে দেখো কিছু কিছু পদ্ধতি দেওয়া হয়েছে, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু এটা তোলা যায়। যেমন প্রথম হলো যে সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথমে ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন, এই বিষয়টা প্রথমে সমস্যা নির্ধারণ করবে যে কেন এটা হয়। এরপর দেখো জানা তথ্যকে সংগ্রহ, যে তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতা মাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে তা তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। এটাই হচ্ছে তোমাদের জানা তথ্য, যে পূর্ববর্তী কোনো জায়গা থেকে এই তথ্যটা তোমরা পেয়েছো। 3 নম্বর দেখো যে আনুমানিক অনুমিত সিদ্ধান্ত গ্রহণ। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। পরীক্ষণের পরিকল্পনা, এটা কীরকম, যে এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমরা 2টি পাত্রে গাছ নিতে হবে। অর্থাৎ এগুলো এক ধরনের পরীক্ষণ যেটা তোমরা নিজেদের মতো করে নেবে। এখানে তো এরপরে আসা হচ্ছে পরীক্ষণ, তারপর আসা হচ্ছে উপাত্ত বিশ্লেষণ এবং সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ। এখানে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে যে না আসলেই একটা উদ্ভিদ হচ্ছে পানি ছাড়া বাঁচতে পারে না, এটাই। এবার পার্ট 4-এ আমরা কি শিখবো, এটা হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা। আসলে পরিমাপের কি প্রয়োজনীয়তা আছে। তো আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। কিন্তু দেখো যে আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে যখন আমরা চাল ডাল কিনে আনতে যাই, জামা কাপড় তৈরি করা কিংবা হচ্ছে সময় মতো ক্লাস শুরু করা এবং শেষ করা আমাদের যথাযথ পরিমাপের দরকার হয়। তো সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে জোড়া টেবিল বেঞ্চ রাখা, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে, এমনকি কোনো কক্ষের আকৃতি কীরকম হবে তা বলাও কিন্তু মুশকিল হবে। এজন্যই আমাদের সঠিক পরিমাপের দরকার হয়। এছাড়াও তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন মশলা ব্যবহার করাও কিন্তু খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ওষুধ তা তৈরি করা হয় কিন্তু পরিমাপ মতো খেতে হবে, এটার জন্য কিন্তু পরিমাপ করা জরুরি। অর্থাৎ ওষুধ আমরা কী পরিমাণ খাবো সেটার জন্য কিন্তু এই পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই প্রয়োজন সঠিক পরিমাপের। অর্থাৎ প্রতিটি কাজের জন্য কিন্তু আমাদের সঠিক পরিমাপের প্রয়োজন। সেটা বলতে পারো যে একটা খাবারের পরিমাণ অথবা আমাদের বিভিন্ন জায়গার পরিমাণ বা সময়ের পরিমাণ সবগুলোতেই কিন্তু আমাদের পরিমাপের দরকার রয়েছে। এখন পরিমাপের একক কোনগুলা? পরিমাপের কিছু গুরুত্বপূর্ণ একক আছে, যেমন হচ্ছে দৈর্ঘ্য, এই যে নিচে এখানে লিখে দেওয়া হয়েছে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশিকে কিন্তু পরিমাপ করা হয়। এবার দেখো যে
মৌলিক রাশি কাকে বলে এবং যৌগিক রাশি কাকে বলে, অর্থাৎ মৌলিক একক এবং হচ্ছে যৌগিক একক, এই দুইটা বিষয় সম্পর্কে একটু ভালোভাবে বিস্তার জানতে হবে। তো প্রথমে হলো যে আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত কিন্তু রাশি বলা হয়, অর্থাৎ পরিমাপযোগ্য কোনো কিছুকে রাশি বলে, এটা হচ্ছে রাশির সংজ্ঞা। তো এরপর দেখো, যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি, এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক রয়েছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়, যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়, অর্থাৎ এককের মাধ্যমে একটা বস্তুর দৈর্ঘ্য কিন্তু আমরা সরাসরি ইচ্ছা করলে পরিমাপ করতে পারি। তো এরপর দেখো, মৌলিক এবং যৌগিক এককের নিচে কি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোর উজ্জ্বলতার একক ইত্যাদি এবং পদার্থের পরিমাপের একক। এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ এখানে যে 7টি একক রয়েছে এই 7টি একক কিন্তু একটা মৌলিক একক। এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, এগুলো থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এবং নৈবেদিক প্রশ্ন অনেক বেশি এসে থাকে। যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাপের একক, এই 7টি একককে কিন্তু বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফলের দরকার হয়, যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এটা এখানে বোঝানো হয়েছে। এরপর দেখো, এই সমন্বিত এককের যৌগিক এই এককই হচ্ছে সমন্বিত একক, অর্থাৎ কোনো কিছুর গুণফলের সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। অর্থাৎ ধরো যে একটা টেবিলের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে যে 10 সেন্টিমিটার এবং হচ্ছে 1 মিটার দেওয়া হয়েছে একটা টেবিলের দৈর্ঘ্য, এবং প্রস্থ দেওয়া হয়েছে 0.5 মিটার বা 50 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য। তো এই টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা যে রাশিটা পাবো ওটা হচ্ছে যৌগিক রাশি বা যৌগিক একক, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু মৌলিক একক। এরপর দেখো, এককের কিছু আন্তর্জাতিক পদ্ধতি আছে, যে এককের আন্তর্জাতিক পদ্ধতি কোনগুলো, যে কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত রয়েছে। যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি পাসপোর্ট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি, একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো এমকেএস পদ্ধতি কোনগুলো সেগুলো একটু পরীক্ষায় আসে, যেগুলো হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এগুলোকে বলা হয় এমকেএস পদ্ধতি। এরপর আছে এফপিএস পদ্ধতি কোনগুলো, এগুলো মুখস্থ করে নেবে, যেমন হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। এরপর আছে সিজিএস পদ্ধতি কোনগুলো, যেমন সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এগুলো হলো সিজিএস পদ্ধতি। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে, অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন এককে ব্যবহৃত হয়। এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে সাধারণত পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সর্বশেষ যে পরিমাপের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেটাকে এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়, যেটা সর্বশেষ গৃহীত হয়েছে। এটা 1960 সালে, তাহলে 1960 সালে এসআই একক, এটা একদম পুরো পৃথিবীতে প্রত্যেকটা দেশেই অপটিমাম একক হিসেবে ব্যবহার করা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারিত হয়েছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বৈদ্যুতিক আধানের একক কুলম্ব, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। বর্তমানে এসআই একক নামে এই ধরনের যে এককগুলো রয়েছে এগুলো পরিচিত রয়েছে। তার মানে এখানে যেগুলো এককের কথা বলা হয়েছে এগুলো প্রত্যেকটা এককই তোমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, যে কোনটার একক কী এগুলো ভালোভাবে দেখে নিতে হবে। এরপর দেখো, দৈর্ঘ্য একক কী। দৈর্ঘ্যের একক আমরা সাধারণত জানি, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। মিটারকে দৈর্ঘ্যের একক বলা হয়। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একককে মিটার বলা হয়। তো বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেমন 1875 সালে কী করেছে, একত্রে বসে দৈর্ঘ্যের 1 মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দ্বন্দ্বের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসাবে নির্ধারণ করেন। তো এটাকেই তারা কিন্তু ওই অপটিমাম বা আদর্শ দূরত্ব হিসাবে তারা গ্রহণ করেছেন, এবং এসআই এককে এই পরিমাণ দূরত্বকেই তারা 1 মিটার হিসাবে অভিহিত করেছেন, এবং যেটা বর্তমানেও কিন্তু ব্যবহৃত হয়। তো এরপর দেখো, যে দৈর্ঘ্যের এককের কিছু কি রয়েছে, যে গুণিতক এবং ভগ্নাংশ আছে। দৈর্ঘ্যের এককের গুণিতক এবং হচ্ছে ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার আমরা যখন একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি। তো এরপর দেখো, আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর ক্ষুদ্রতর এককে ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার বা সংক্ষেপে হচ্ছে মিমি।
অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন হচ্ছে ঢাকা থেকে সিলেটের দূরত্ব, অর্থাৎ এক স্থান থেকে অন্য একটা স্থানের দূরত্ব, সেটাকে কিন্তু কিলোমিটারে বা সংক্ষেপে কিন্তু কিলোমিটার মানে কিমি এটা দ্বারা প্রকাশ করে থাকি। আমরা দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, এগুলোই তোমাদেরকে মূলত মনে রাখতে হবে। যেমন 1 কিলোমিটার সমান সমান কত, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার এবং হচ্ছে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তো এগুলোই হচ্ছে এদের সম্পর্ক। তোমাদেরকে যদি বলে যে 100 সেন্টিমিটার মানে তো 1 মিটার আমরা জানি, এবার হচ্ছে 50 সেন্টিমিটার মানে কত মিটার, 300 সেন্টিমিটার মানে কত মিটার, বা হচ্ছে 2 মিটার সমান সমান কত সেন্টিমিটার, এরকম কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে এবং এখান থেকে তোমাদেরকে নির্ণয় করে শিখতে হবে। এগুলো কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক, আর তাদের জন্য অবশ্যই এই যে চার্টটা আছে এটা ভালোভাবে মুখস্থ করতে হবে যে কার সাথে কার কীরকম সম্পর্ক রয়েছে। তো এরপর দেখো পরবর্তীতে চলে যায় যে ভরের কিছু একক রয়েছে। এই ভরের এককের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে একটা চার্ট করে দেওয়া হয়েছে, এটা ভালো করে মুখস্থ করতে হবে। যেমন 1 মেট্রিক টন সমান সমান 10 কুইন্টাল, 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম বা 100 কেজি, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম বা 1 কেজি সমান সমান 1000 গ্রাম এবং 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। এগুলোই হচ্ছে ভরের যে এককটা আছে ওইটা, এটা হচ্ছে ভরের একক। তো এরপর নিচে যদি চলে যায় সেটা হলো এখানে আসে হচ্ছে সময়ের একক। সময়ের একক কীরকম? সময়ের একক তো আমরা জানি যে দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলোই কিন্তু সময়ের একক। তো সময়ের এককের জন্য এই চারটা ভালোভাবে মুখস্থ করতে হবে। এই চারটা কীরকম? যে 1 দিন সমান সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে যে ঘন্টাকে সেকেন্ড বানানা, আবার হচ্ছে যে সেকেন্ডকে ঘন্টা বানানা, এরকম অনেক কিছু থাকবে, এগুলোকে চেঞ্জ করা জানতে হবে। তো তার জন্য অবশ্যই এই চারটা ভালোভাবে মুখস্থ করতে হবে। এখানে তোমরা এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে মোটামুটি এই ব্যাখ্যাগুলো পড়ে এই চারটা ভালোভাবে মুখস্থ করে নেবে। এই যে এখানে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যাটা দেখবে এবং এখানে চারটা আছে এই চারটা ভালোভাবে দেখে এগুলো কমপ্লিট করে নেবে। তো এরপর দেখো কি আছে যে দৈর্ঘ্য, ভর এবং সময়ের কিছু পরিমাপ আছে। এগুলো মূলত কিছুই না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। উপরে যেগুলো পড়া ছিল ওগুলো মূলত গুরুত্বপূর্ণ পড়া, নিচে এগুলো প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে মূলত তোমাদেরকে বোঝানোর জন্য। এগুলো অত ভালোভাবে না পড়লেও হবে। এরপর দেখো পার্ট 10, ক্ষেত্রফল এবং তার পরিমাপ। এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে একটা সূত্র রয়েছে, যেমন আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসবে। তো প্রথমে দেখো যে ক্ষেত্রফল এবং তার পরিমাপ বলতে কি বোঝায়। যেমন তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার টেবিলের উপর রাখো। এখন একটু দেখার চেষ্টা করো এরকম মোট কয়টি বই পড়ার টেবিলটিকে পাশাপাশি রাখা যাবে। আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলটির সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে। চিন্তা করেছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে? আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলের পৃষ্ঠ বা ঘরের মেঝের কতটুকু ক্ষেত্র দখল করে আছে তা জানা যাবে। আয়তকার ক্ষেত্রের এই পরিমাপ করতে হলে ক্ষেত্রটির দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ক্ষেত্রের এই পরিমাপ করতে হলে ক্ষেত্রটিকে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। এটাই মূলত বোঝানো হয়েছে যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে। এরপর দেখো আয়তন এবং তার পরিমাপ। একটু আগে তো দেখলাম যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এখন যদি বলে একটা আয়তকার ক্ষেত্রে আয়তন নির্ণয় করো, আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটার গুণফল, তাহলে এটাও আমাদের জানতে হবে যে আয়তকার ক্ষেত্রের যে আয়তন এটা মানে হলো ক্ষেত্রফল গুণ উচ্চতা। এটাও দিতে পারি আমরা হচ্ছে এখানে এর আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতাও দিতে পারি, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতাও দিতে পারি। অর্থাৎ আয়তনের যে দুইটা সূত্র আছে, প্রথমত ক্ষেত্রফল গুণ উচ্চতা এবং অথবা এটা দিতে হবে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এইগুলোর সূত্র কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। এখানে কিছু সম্পর্ক দেখানো হয়েছে, যেমন হচ্ছে যে 1 লিটার সমান সমান কত সিসি, 1 লিটার সমান সমান 1000 সিসি, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাকে 1 ঘনমিটার বলে। তো এগুলো ভালো করে জানতে হবে। এরপর আছে 1000 সিসি সমান সমান হচ্ছে 1 লিটার, এগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে নলেজ রাখতে হবে। তো ভালোভাবে এটা তোমরা মুখস্থ করে নেবে। এরপর দেখো বিভিন্ন কি বলেছে এখানে যে বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করো। তো যে কোনো আয়তকার ঘনবস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজে এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে গুণ করে বের করা যায়, কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু বা এবড়া থেবড়া এগুলো হচ্ছে বস্তুর আয়তন কিভাবে তোমরা বের করবে। তো অর্থাৎ অনেক বস্তু দেখবে সমতল থাকে না, সমতল না থেকে এগুলো বস্তুর আয়তন এবড়া থেবড়া থাকে, এটাই তারা বোঝাইছে যে এই ধরনের বস্তুর আয়তন আমরা কীভাবে বের করতে পারি আসলে। তো এটা চলো নিচে একটু ব্যাখ্যা দিই। এই যে এটা দেখানো হয়েছে যেমন একটা মাপচঙ্গের মাধ্যমে আয়তন নির্ণয় করছে। যদিও এই যেগুলো ঘর করে দেওয়া হয়েছে এই টাইপের ঘরগুলো এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না পরীক্ষায়, তাই এটাকে আমরা স্কিপ করে চলে যাব। এটা হচ্ছে পার্ট 12। পার্ট 12তে কী বলা হয়েছে যে তরল পদার্থের আয়তন নির্ণয়। হ্যাঁ, তরল পদার্থের আয়তনটা কীভাবে নির্ণয় করতে হয় দেখো, আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগান্বিত বা মাপচং ব্যবহার করে থাকি। নিচের দাগান্বিত বা মাপচঙ্গের সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে আমরা খাতায় লিখতে পারি। অর্থাৎ এই যে এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ না, এই চিত্রগুলো এক একটা মাপচক, এখানে কিন্তু এক একটা দাগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে হচ্ছে 10 মিলিমিটার, তারপর 20, তারপর 30, 40, 50, তারপর আছে 60, এরকম একটা করে দাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটাতে। অর্থাৎ পানি যেই পরিমাণ আয়তন দখল করবে পানি সেই মিলিলিটার পরিমাণই
ওই পাত্রে পানি আছে, যেমন এখানে টোটাল যদি ভরে যায় এখানে পাত্রে, তাহলে এখানে পানির পরিমাণ হবে 60 মিলিলিটার, এরকম কিন্তু উদাহরণ দিয়েছে তারা। তো তরল পদার্থ থেকে যেহেতু নর্মালভাবে আমরা অন্যান্য পদার্থের মতো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে, কঠিন পদার্থের মতো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে নির্ণয় করতে পারবো না আয়তন বা হচ্ছে এটার ক্ষেত্রফল, এই জন্য তরল পদার্থ থেকে সাধারণতভাবে এরকম মাপচঙ্গের মাধ্যমে কিন্তু নির্ণয় করতে হবে। তো এরপর দেখো তাপমাত্রা কিছু পরিমাপ। তুমি হয়তো বিভিন্ন তাপমাত্রার সাথে অবশ্যই তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত, যেমন টেলিভিশন অথবা রেডিওর খবর, জলদি দিনের বাতাসের তাপমাত্রা খবর বলে দেওয়া হয়, এগুলো তো সম্পর্কে আমরা অবশ্যই জানি। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের আবহাওয়া এবং তাপমাত্রার বিষয়ে কিন্তু জানতে পারি। তাছাড়াও কারো জ্বর হলে আমরা তার দেহে তাপমাত্রা মেপে নিই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তবে এখনও সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুলভাবে কিন্তু পরিচিত হয়ে আছে বা প্রচলিত হয়ে আছে। তো এটা একদম শেষ। তো এখানে যে দুইটা তাপমাত্রা মাপার বিষয় সম্পর্কে জানলাম, একটা হচ্ছে সেলসিয়াস এবং আরেকটা হলো ফারেনহাইট একক, এটা ভালো করে জেনে নেবে। আমরা যখন জ্বর মাপি দেহের তাপমাত্রা তখন কিন্তু ফারেনহাইট এককটা ব্যবহার করে থাকি, এবং যখন আমরা বিভিন্ন জায়গা তাপমাত্রা নির্ণয় করি বা হচ্ছে একটা গরম পানি তাপমাত্রা বের করি তখন কিন্তু আমরা সেলসিয়াস এককে নির্ণয় করে থাকি, অর্থাৎ যে এককটা যেখানে ব্যবহৃত হবে আমরা কিন্তু সেইখানে ব্যবহার করে থাকি। চিত্রে দেখো একটা চিত্রের ছবি দেওয়া হয়েছে, সেটা হলো থার্মোমিটার। তোমরা যদি ইতিপূর্বে থার্মোমিটার সম্পর্কে না জেনে থাকো, এখানে তোমাদেরকে পরিচয় করে দিয়েছে একটা থার্মোমিটার সম্পর্কে। এটাই হলো থার্মোমিটারের চিত্র, যেখানে এক একটা দাগে এরা কিন্তু নির্দিষ্টভাবে দাগ করে রেখেছে। আমাদের যদি শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট থাকে তাহলে কিন্তু এটা স্বাভাবিক, এবং 98 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জ্বর হয়েছে বলে গণ্য করা হয়। সর্বশেষ দেখো কিছু নতুন শব্দ আমরা এই অধ্যায় থেকে শিখলাম, এবং হচ্ছে আরও কি শিখলাম, যে অধ্যায় শেষে আমরা শিখলাম দেখো দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে যে পরিমাপের প্রয়োজন হয় এই বিষয় সম্পর্কে জানলাম। একটি জানা আদর্শ অংশকে পরিমাপের একক হিসেবে ধরা হয় এই বিষয়ে জানলাম। মৌলিক একক যে 60টি, এটা কিন্তু পরীক্ষায় আসে যে মৌলিক একক কয়টি এই বিষয় সম্পর্কে কিন্তু জানলাম। একটু আগে দেখেছি যে দৈর্ঘ্য, ভর, পরিমাপ, দীপন তীব্রতা, আরও অনেক কিছু আছে, অ্যাম্পেয়ার, এগুলি হচ্ছে মূলত মৌলিক একক, যেগুলো 60টি। এরপর দেখো একাধিক মৌলের এককের সমন্বয়ে তৈরি হয় যৌগিক একক, এটাও আমরা জানলাম যে একাধিক দৈর্ঘ্য প্রস্থের গুণফলে যেই সমন্বিত রূপ সেটা হলো কিন্তু যৌগিক একক, অর্থাৎ মৌলিক এককের গুণফলের সমন্বিত রূপকে সংক্ষেপে বলা হয় যৌগিক একক। তো এরপর দেখো যে ভরের একক কোনটি, এটা কিন্তু একটা এমসিকিউ। ভরের একক কোনটি, একটু আগে জানলাম যে ভরের একক হচ্ছে সাধারণতভাবে কিলোগ্রাম, তার মানে কিলোগ্রামকে ভরের একক বলা হয়। একটি ইট যে জায়গা দখল করে তাকে বলা হয় তার ক্ষেত্রফল। হ্যাঁ, একটা ইট যে পরিমাণ জায়গা দখল করে সেটাকে, একটা ইট যে জায়গা দখল করে তাকে কি বলা হয়? ইটের কিন্তু দৈর্ঘ্য আছে, আবার হচ্ছে যে প্রস্থ আছে, আবার কিন্তু উচ্চতাও আছে। তার মানে যেহেতু ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তার মানে একটা ইট যে জায়গা দখল করে সেটা অবশ্যই আয়তন হবে। তো এরপর দেখো আরও কিছু উদাহরণ আছে, গাণিতিক সমস্যা আছে এবং সৃজনশীল কিছু প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্নে দেখো গ নম্বরে কী বলেছে, যে ফারহানের পড়ার টেবিলের প্রস্থ কত। তার মানে এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া হয়েছে, পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া হয়েছে, যার দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তাই না? এখানে বলছে পড়ার ঘরের প্রস্থ কত, তার মানে ক্ষেত্রফল দেওয়া হয়েছে, প্রস্থ দেওয়া হয়েছে, দৈর্ঘ্য দেওয়া হয়েছে, আমাদের লাগবে প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য কোণ প্রস্থ, তাহলে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ 40 থেকে যদি 10 ভাগ করি অর্থাৎ অ্যান্সারটা আসবে 4। এই 4ই হচ্ছে কিন্তু গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এটা হলো সৃজনশীল প্রশ্নের গ নম্বর। এগুলো মোটামুটি এক ধরনের অঙ্কই দিয়েছে। ঘ নম্বরেও অঙ্ক দিয়েছে, যেমন টেবিল টি রাখার পর কতটুকু জায়গা ফাঁকা থাকবে, এগুলো তোমরা নিজেদের মতো করে নেবে। এরপর আছে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যেখানে দেখানো হয়েছে ক্যান্ডেলা বলতে কি বোঝো, দীপন তীব্রতার একক, যৌগিক একক ব্যাখ্যা করো। যৌগিক একক কি, এটা তো একটু আগে শিখলাম। তো এরপর এবছর হোসেন উদ্দিন কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন। এখানে দেওয়া হয়েছে যে 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি বা 1000 কিলোগ্রাম, তার মানে 5 মেট্রিক টন সমান সমান 5 গুণ 1000 সমান সমান 5000 কিলোগ্রাম তিনি পাট রপ্তানি করেন। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম। আগামী দিন আমরা একদম লাস্টের একটা অধ্যায় আছে, সম্ভবত ষষ্ঠ অধ্যায়, সারসংশ্লেষণের পরের একটা অধ্যায় আছে, ওই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো। আজকের মতো ক্লাসটি এখানে রাখলাম। ক্লাসটি কেমন হয়েছে তোমরা নিজেদের মতো করে ভালো করে নেবে, সামনে তোমাদের সম্ভবত পরীক্ষা আছে। তো আমি চেষ্টা করবো পরীক্ষার আগে একদম শেষ পর্যন্ত ক্লাসটি করে দেওয়ার। তোমরা এগুলো ক্লাস করার পরে তোমাদের গাইডে যে নৈবতিক এবং সৃজনশীল প্রশ্নগুলো নিজেদের মতো করে নেবে। আশা করি একটা ভালো পরীক্ষায় ফলাফল নিয়ে আসতে পারবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।